হচ্ছে আজকের যাত্রাপালা। মোহিনী, মোহিনী, ফিরে এসো মোহিনী, ফিরে এসো। তুমি কোথায় মোহিনী, তুমি কোথায়? ফিরে এসো, দেখা দাও, সাড়া দাও। ফিরে এসে এই মেয়েটাকে কোলে তুলে নিয়ে বক্ষ সুধা পান করিয়ে এই মেয়েটার কান্না থামাও। তুমি কোথায় মোহিনী, তুমি কোথায়? না না, কাঁদিস নে মা, কাঁদিস নে। ওরে মা, আমার তো কোনো দোষ নেই রে মা। তোর মাকে আমি ভালোবেসেছিলাম, আর সেই ভালোবাসায় তুই তোর মায়ের গর্ভে এলি। তুই না যেই তোর মায়ের গর্ভে এলি, তোর মায়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি বাড়িতে নিয়ে এলাম। সেই থেকে তোর জন্মের 1 মাস পর পর্যন্ত তোর মায়ের সঙ্গে আমার কোনো ঝগড়া বিবাদ হয়নি। তবু কেন জানি না কি কারণে তোর মা বাড়ি থেকে কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গেল। গতকাল থেকে নির্দোষ হয়ে যাবার পর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের কাছে খোঁজ নিলাম, কিন্তু তোর মায়ের কোনো খোঁজ পেলাম না রে মা। আজ তোর কান্না থামাতে না পেরে আমি বাধ্য হয়ে পথে বেরিয়েছি। মোহিনী, মোহিনী, তুমি ফিরে এসো মোহিনী, তুমি ফিরে এসো। তুমি কোথায় মোহিনী, তুমি ফিরে এসো। তুমি কোথায় মোহিনী, তুমি কোথায়? কি বাজ পড়ছে, ঝড় উঠছে, বৃষ্টি পড়ছে। হায় ভগবান, এখন আমি কি করি? কোথায় আশ্রয় নেই? আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় আশ্রয় নেই? কোথায় কোথায়? ওই তো একটা আশ্রম দেখা যাচ্ছে। ওই আশ্রমের বারান্দায় আমি আমার মেয়েটাকে শুয়ে রেখে আমি আমার মোহিনীর খোঁজ করব। চল মা চল, ওই আশ্রমের বারান্দায় আমি তোকে শুয়ে রেখে চল, চল মা চল। মোহিনী, মোহিনী, তুমি কোথায় মোহিনী, তুমি কোথায়? ফিরে এসো মোহিনী, ফিরে এসো, দেখা দাও, সাড়া দাও। তুমি কোথায় মোহিনী, তুমি কোথায়? কে বা কার আপন হবে? জন্ম মৃত্যু মিলে 3 বিধাতা নিয়ে এই জন্মের কর্মের ফল বিচার করে বিধাতা পুরুষ পরজন্মের জন্মস্থান ঠিক করে দেয়। সে পশু পাখি হোক কিংবা মানব। আর মানুষ হয়ে জন্মাবার পর ও কি একটা বাচ্চার কান্না কোথা থেকে ভেসে আসছে? এদিকটা তো অন্ধকার, আমি কিছু দেখতে পাচ্ছি না। ওরে কে আছিস? আশ্রমের গেটের আলোটা জ্বালিয়ে দে। ওই তো ওখানে একটা বাচ্চা পড়ে রয়েছে। বাচ্চাটা ভীষণ জোরে কাঁদছে। বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে আগে ওর কান্নাটা আমি থামিয়ে দিই। কাঁদে না। আরে এ তো দেখছি শিশুকন্যা। এইভাবে কত শিশুপুত্র শিশুকন্যাকে ফেলে রেখে তাদের বাবা মা সবাই চলে যায়, আর তাদের সাদরে গ্রহণ করি আমরা। সেই মতো তোকেও গ্রহণ করলাম মা, কিন্তু ভেবে পাচ্ছি না তোকে ফেলে গেল কে? কে ফেলে গেল বলো তো? কে ফেলে গেল? কে কে ওখানে? এখানে একজন মানুষ শুয়ে আছে কেন? ও বুঝতে পেরেছি, একটু আগে মেঘ ডাকছিল, বর্ষা পড়ছিল, বাদ পড়ছিল, তাই তো বোধহয় লোকটা আশ্রমের সামনে ঘুমিয়ে পড়েছে। না না, লোকটাকে একটু জিজ্ঞেস করে দেখতি তো এই বাচ্চাটার ব্যাপারে কিছু জানা যায় কিনা। এই যে শুনছেন, আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? এই যে শুনুন না, শুনছেন? কি লোকটা কোনো সাড়া করছে না কেন? দেখি তো কি হয়েছে। লোকটা বজ্রাঘাতে মারা গেছে। ও ভগবান, কিন্তু ইনার পরিচয় তো জানতে হবে। দেখি তো ইনার কাছে কিছু পাওয়া যায় কিনা। এই তো একটা কার্ড পাওয়া গেছে। কি লেখা আছে? পরম রায়, ময়নাগুড়ি
কোচবিহার? তাহলে না না, ওসব ভাবনা পরে ভাবা যাবে। এই পূর্ণিমা তিথিতে তোকে পেয়ে তোর নাম দিলাম তিথি। তোকে শিক্ষায় দীক্ষায় বড় করে তুলব, আর তারপর দেখবি দেখবি আজকের তোকে যারা এই আশ্রমের সামনে ফেলে রেখে গেছে, একদিন একদিন তারাই তোকে হন্যে হয়ে খুঁজে আসবি। আর সেদিন তুই বড় হয়ে আমাদের সবাইকে ছেড়ে এখান থেকে চলে যাবি। এইভাবে সবাই প্রিয়জনের কাছ থেকে হারিয়ে গেলেও ঈশ্বরের ভাগা করে খেলায় বিধির বিধানে সবার সাথে সবার জানি দেখা হবে একদিন। শিক্ষাকর্মী ও ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে জানাই প্রণাম প্রীতি শুভেচ্ছা। সামনে উপস্থিত আগত দর্শক মন্ডলী, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। কলেজের নবীন বরণ অনুষ্ঠান সব বিষয়গুলি আমরা সমাপ্ত করেছি, বাকি ছিল গানের অনুষ্ঠান। এখন সেই গানের অনুষ্ঠান আরম্ভ হতে চলেছে। এখন চলবে অক্ষর দিয়ে প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় গান গাইতে আসছে এই কলেজের প্রাক্তন ছাত্র মিলন রায় চৌধুরী, এই কলেজের ছাত্রী আশ্রম কন্যা দুষ্টু মিষ্টি তিথি। এবার আর মহা অনুষ্ঠান। প্রথম শিল্পী যে অক্ষর দিয়ে গান ছাড়বে, দ্বিতীয় শিল্পীকে সেই অক্ষর দিয়ে গান ধরতে হবে। এখন প্রথমে মাইক্রোফোন তুলে দিচ্ছি তিথির হাতে। নাও স্টার্ট। জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি, কে নীল হরি। দুই তিন রাখবি মনে এই পৃথিবী চিরদিন, তোমার আমার প্রেমের কথা ভুলবি না কেউ কোনোদিন। রাখবি মনে এই পৃথিবী চিরদিন, তোমার আমার প্রেমের কথা ভুলবি না কেউ কোনোদিন। অপূর্ব অপূর্ব অসাধারণ অনুষ্ঠান আমরা উপভোগ করলাম। হ্যাঁ মিলন দিদি, তোমরা ভেতরে এসো, তোমাদের জন্য আমি টিফিনের ব্যবস্থা করছি। না না, আমি কোনো টিফিন করতে পারবো না। না না, লজ্জা পাওয়ার কোনো কারণ থাকতেই পারে না। প্রতিযোগিতায় জয়ী বিজয়ী মান সম্মান সমান সমান। তাছাড়া টিফিন করবে না কেন? বাইরের খাবার মানা আছে নাকি? না না, তেমন কিছুই নয়। তাহলে নিশ্চয়ই কলেজে জ্বর সামান্য টিফিন আপনার পছন্দ নয়। না না, সামান্য কেন হবে? নিজের কলেজের টিফিন অপছন্দ হতেই পারে না। তাছাড়া হার পরাজয় তো থাকবেই, পরাজয় তো লজ্জা নয়। আপনার মতো এত বড় গায়িকা শিল্পীর সাথে এক মঞ্চে গাইতে পেরেছি, এ তো আমার পরম পাওয়া। আসি। আসুন আসুন, বাড়ি গিয়ে মায়ের দেয়া খাবার খেয়ে পেট ভরাবেন, ঠিক আছে? ও স্টপ 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 ইট। আমার মা নেই,
আমি আমার বাবার মুখে শুনেছি আমার জন্মের 5 বছর পর আমার মা মারা গেছে। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আমি না জেনে আপনাকে কষ্ট দিয়ে তো ফেললাম। অনেক ক্ষেত্রে এমনটা হয়। তা আপনার তো 3rd ইয়ার চলছে, কদিন বাদেই তো শুরু হবে পরীক্ষা। তা পাশ করার পর কি করবেন ভাবছেন? ভাবিনি, তবে মনে হয় পড়াশোনার এটাই বোধহয় আমার শেষ বছর। শেষ কেন? ও আচ্ছা, তার মানে আপনি সংসার জীবনে অ্যাডমিশন নেবেন। সংসার? সংসার আমার জন্য নয়। কেন নয়? তাহলে কি আপনার বাবা মা বিয়ে দেবেন না ভাবছেন? চুপ করুন, চুপ করুন, আপনি চুপ করুন। ও কথাটা আপনি বলবেন না। আমার জীবনে মা বাবা জন্ম পরিচয় বলে আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই সদানন্দজির আশ্রমে আমি কিভাবে এসেছি তাও আমি জানি না। উনি আমাকে কোলে তুলে লালন পালন করেছেন। উনি আমাকে শিক্ষা দীক্ষা আচার আচরণে এত বড় করেছেন। তাই তো উনি আমার বাবা, উনি আমার মা। এই আশ্রমে আমার জন্মস্থান। তাই তো আমার মতো হতভাগিনীকে কোনো পুরুষই গ্রহণ করবে না। সকলের দরজা আমার জন্য বন্ধ। ভুল ধারণা। সমাজের কোনো না কোনো যুবক আপনার জন্য সেই দরজা খোলা রেখেছে। তার মানে আপনি কি সেই দরজা খোলা রেখেছেন? যদি বলি হ্যাঁ, সেই দরজা আমি খোলা রেখেছি। রাখলেও সমাজের থেকে মাথা উঁচু করে এমন একটা কথা আপনি বলতে পারবেন না। সমাজে মাথা উঁচু করে চলে আমার অভ্যাস। আমি পারবো না সেখানে পিছু হাঁটতে। আপনি নয়, তুমি বলো। তুমি সত্যি বলছো মিলন? তোমার সংসারে তুমি আমাকে ঠাঁই দেবে? বলো সত্যি? সত্যি সত্যি 3 সত্যি। আজ আমায় স্বপ্ন দেখাবি, এক নতুন গল্প শোনাবি। স্বপ্ন দেখাবি, নতুন গল্প শোনাবি, তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়। একই ডালে হাওয়াদের তালে তালে পাশাপাশি উড়ে চলে যাই। কত হাসি কত কথা পড়ে মনে মনে, তোর নাম তোর ছবি এঁকেছি গোপনে। আজ কেন শূন্য তো পিছাড়া ইচ্ছিরা দিচ্ছি সেই সারা, আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আরে বাবা, বিয়ে ও বৌভাত অনুষ্ঠান মানে কি সানাই বাজাতে হবে? যেন মোড়া কান্না চলছে, দুধ ছাই ভালো লাগছে না। আমরা কোথায় এইসব অনুষ্ঠানে সবাইকে নাচাতে গাইবো? পুছো যারা পুছো মুঝে क्या हुआ है, कैसे बेकरारी है, कैसा नशा है, तुम
बस महबूब से गलिया हूँ आते हूँ गलिया हूँ बस महबूब से गलिया चिर के देखो दिल मेरा इसमें लिखा है नाम तेरा दीवान चीज है दीवान ही चीज है दीवान को क्या पता जो जरा पूछो मुझे क्या हुआ है कैसे बेकरारी है कैसा लगन की सजा लगन की सजा तुमसे लगन की सजा লাভলি লাভলি রূপসা বৌভাতের অনুষ্ঠানে তোমার এই ড্রেসটা দেখে আমার মন প্রাণ চোখ দুটো একদম জুড়িয়ে গেল। জুড়িয়ে গেল তোমাকে এই মুহূর্তে পাশে পেয়ে আমার শরীরটা জুড়িয়ে গেল। এতক্ষণে সানাই সুরটা আমার মাথার যন্ত্রণা এনে দিয়েছে। হ্যাঁ তবে ওই সানাই সুরটা আমার মনে আবেগ এনেছিল, মনে হচ্ছিল এক্ষুনি তোমাকে বিয়ে করে সোজা ফুলসজ্জার ঘরে চলে যাই। না কুন্তল তাড়াহুড়ো করে আমার সিদ্ধান্ত নিও না। আরে বাবা ফুলসজ্জার ঘরে যাওয়া মানেই তো বাচ্চা কাচ্চার মা হয়ে যাওয়া না ডার্লিং। শরীরের গ্ল্যামার নষ্ট করে আমি এত তাড়াতাড়ি মা হতে পারবো না। 5-7 বছর চুটিয়ে প্রেমের জোয়ারে ভাসতে দাও। ওকে তুমি যেমন সিদ্ধান্ত নেবে তাই হবে। আমিও চাই বেশ কয়েকটা বছর তোমার শরীরের শীতল জলে ভাসতে আর এমনি করে একটা বউ দিয়েছে। না ভাই আমি দেখাও কিছুই দেখিনি। বৌদি তার মানে তুমি? আমিও তোমার দাদার সঙ্গে 5 বছর প্রেম করার পরে বিয়ে করেছি, তাই তোমাদের প্রেম ভালোবাসাকে আমি মেনে নিয়েছি। বৌদি তুমি কি ভালো কি ভালো দেখলে শুনলে তো কুন্তল, এবার বুঝতে পেরেছো তোমার এই বাড়িতে আসা যাওয়াটা কতটাই সহজ হয়ে গেল। সত্যি মাই ডিয়ার বৌদি তুমি আমার সমস্ত ভয়টাকে একদম দূর করে দিয়েছো। তাই জানো বৌদি রূপসার সাথে আমার কলেজে আলাপ, তারপরে ফোনে আমরা অনেক কথা বলেছি, ভিডিও কলের মাধ্যমে অনেক কিছু দেখা দেখেও করেছি, তবে সেগুলো ছিল সবই গোপনে। এবার আমাদের এই গোপন প্রেমটা সবার সামনে প্রকাশ্যে তুলে ধরতে চাই, নাকি বলো রূপসা? হ্যাঁ বৌদি যখন আমাদের প্রেমটা মেনে নিয়েছে তখন আমার ভয়াল ভয়ঙ্কর বর্দা আর মাতাল চোরদা প্রেম মেনে নিতে বাধ্য। চলে এসো। কোথায়? পার্কে প্রকাশ্যে প্রেম তুলে ধরি। বেশ তবে তাই চলো। সত্যি দুটি জানো লাইলা মজনু। সংসার বাঁধতে সারা জীবন স্বামী স্ত্রী থাকতে একজন আর একজনকে ভালো করে চিনে নেবে, তাকেই বলে প্রেম ভালোবাসা। ভেঙে দেব ওদের প্রেম ভালোবাসার বাসা, আমি ভেঙে গুড়িয়ে দেব। আমি রতন বদন, সবাই জানে আমি কেমন গদ্দর। আমার সমস্ত প্লেন ভেস্তে দিয়ে ওই রূপসা করছে একটা ব্লোফার মাতাল ছেলের সঙ্গে প্রেম। তুমি রেগে যাচ্ছ কেন? রূপসার বয়স হয়েছে, সে নিজেকে বুঝতে শিখেছে, সে যাকে নিয়ে শুকিয়ে ঘোক না, তাতে আমরা আপত্তি করবো কেন? না আপত্তি করতাম না ওই রূপসা যদি এবাড়ির একমাত্র উত্তরাধিকারী ওই মিলন রায় চৌধুরীর সঙ্গে প্রেম করত। তা না করে আমার কারবারে কেরোসিন ঢেলে দিলে। কি বলতে চাও তুমি? বলছি তোমাকে এই বোন রূপসার ওই মাতাল ভাই রজতকে সঙ্গে নিয়ে মেদিনীপুর থেকে সোজা শিলিগুড়ি মানে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে এসেছি একটা বড় স্বপ্ন নিয়ে। আমার সেই স্বপ্ন পূরণ করতে চা বাগানের মালিক সূর্যশেখর রায় চৌধুরীর চা বাগানে ম্যানেজার হলো। আমার এই গদ্দারি বুদ্ধি দিয়ে ওই সূর্যশেখরকে কবু করলাম। ভেবেছিলাম রূপসাকে দিয়ে ওই মিলন রায় চৌধুরীকে হাতের পুতুল করে নাচাবো, কিন্তু তা হলো না। এখনো সে সময় চলে যায়নি। কুন্তলের সঙ্গে রূপসার প্রেমটা পুরনো হোক, তারপর রূপসাকে দিয়ে কুন্তলকে সরিয়ে আমার কথায় মিলনের সঙ্গে প্রেম করবে, এই তো রমেশ। তার আগে দেখতে পাচ্ছ মিলন বিয়ে করে নতুন বউ নিয়ে এসে এ বাড়িতে বউ ভাতের আয়োজন করছে। হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি।
আসছি। আমাদের আশীর্বাদ করে ম্যানেজার দা, আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। তিথি, বলো। উনি আমার ম্যানেজার দার স্ত্রী, আমাদের খুনসুটে বৌদি। বৌদিকে প্রণাম করো। দিদি আমাদের আশীর্বাদ করো দিদি, আমি যেন তোমাদের সবাইকে নিয়ে হাসি গান আনন্দ দিয়ে সুখে সংসার করতে পারি দিদি। চুবে না চুবে না চুবে না, তোমার হাতে মেহেন্দি আছে, ওতে আমার অ্যালার্জি হয়। ঠিক আছে ঠিক আছে তিথি, বলো। ম্যানেজার দা আমাদের সংসারের সর্বময় কর্তা বলতে পারো। আরে ম্যানেজার দাকে প্রণাম করো। দাদা দাদা আমাকে আশীর্বাদ করুন দাদা, আমি যেন আপনাদের সবাইকে সেবা যত্ন দিয়ে আমি আমার কর্তব্য পালন করতে পারি দাদা। আশীর্বাদ করি যত তাড়াতাড়ি সম্ভব বিধবার বেশ পরে তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। কেউ না দাদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? আমার মাথায় হাত রেখে আমাকে আশীর্বাদ করুন দাদা। আশীর্বাদ করি বৌমা, পাকা চুলে সিঁদুর পরো মা, পাকা চুলে সিঁদুর পরো। বলছিলাম কি বৌমা, হ্যাঁ বলুন দাদা। তোমার ওই জাত গোত্র সব ঠিক আছে তো? নাকি কোনো গণি গলই থেকে তুমি? ছি, এ কি বলছে ম্যানেজার দা? কলেজে ওর সাথে আমার পরিচয়, তারপর মঞ্চে আলাপ, আর ওর বাবা সদানন্দজির অনুমতি নিয়েই আমাদের বিয়ে। তোমার মতো সোনার চাঁদ ছেলের কাছে ও তো একটা ডাইনি বউ। চি 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 চি, বউটার মুখ দেখাচ্ছি, দিনটা আমার ভালো যাবে না। না যাই গায়ে তুলসী পাতার জল দিয়ে স্নান করি। বৌদি, এসব কি বলছো তুমি? রোহিণী ঠিক কথাই বলেছে, রোহিণী একদম ঠিক কথাই বলেছে মিলন। শর্মিলা, এতদিন এ বাড়িতে কোনো কলহ বিবাদ ছিল না, এরপর তোর বউটা এ বাড়িতে পা দিয়েছে। এখন যদি এ বাড়িতে কোনো অঘটন ঘটে, তার জন্য দায়ী থাকবে তোর অপয়া বউটা। কথাটা মনে রাখে, আমি রতন পোদ্দার, সবাই জানে আমি কেমন গাদ্দার। অঘটন একটা ঘটাবো, এই অপয়া নতুন বউটাকে এই বাড়ি থেকে তাড়াবো। তোমার দাদা বৌদি এসব কি বলে গেল বলো তো? রাগে বলেছে, মানে বিয়ের আগে ওদের মতামত যাচাই করিনি, তাই ওরা। আমরা কালনগর পরিবার, আমাদের একশো হলেই সকলে ছবি হয়ে যায়। রাবণ দাদা রতন পোদ্দারের বিভীষণ ভাই রজত পোদ্দার, আর আমার রামচন্দ্র দাদা মিলনের লক্ষণ ভাই রজত। বুঝলে তো সীতা শ্যামা বৌদি, আমি তোমার দেবর। এবার তোমরা ফুলসজ্জার ঘরে যাও, আমি পাহারাদার হয়ে দাঁড়ালাম এই দরজায়। কেমন করে দাঁড়াবি ভাই রজত? তোর যে পা টলছে। না 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 না, আমার পা টলছে না দাদা, পৃথিবীটা পাপ বর্বণ করতে না পেরে টলছে, তাতে আমিও তুলছি। কিন্তু ভাই তুমি এত মদ খেয়ে নিজের জীবনটাকে এইভাবে শেষ করে দিতে চাইছো কেন ভাই? কেন যে শেষ করতে চাইছি তা তুমি জানতে চেও না বৌদি। আমি তোমায় বলতে পারবো না, তবে তবে একটা কথা আমি তোমায় অনুরোধ করে বলে যাই, যদি নিজেকে শেষ করতে না চাও তাহলে তাহলে সব দিক চোখ কান খোলা রেখে নিজের স্বামী শ্বশুরের জীবনটাকে রক্ষা করার চেষ্টা করো। আর তা না হলে এক কাল নাক দুই কাল নাকিনি সবলে যা করবে তাহলে তোমাকে বেহুলা হয়ে কলা গাছের বেলায় ভেসে যেতে হবে। অতএব সাবধান, খুব সাবধান। কি বলছো তুমি ঠাকুরপো? ঠাকুরপো জানো সীতা বৌদি, জন্মের পর মা বাবা দুজনকে হারিয়েছি। মায়ের আদর স্নেহ ভালোবাসা আমি কোনোদিন পাইনি। মায়ের মুখখানা আমার মনে পড়ে না, পড়বে কেমন করে? আমি যে আমার মাকে চোখেই দেখিনি। আজ তোমার কাছে যে ভালোবাসা পেলাম তা আমি কোনোদিনই ভুলবো না বৌদি। আমি তোমায় কথা দিচ্ছি, আমার জীবন থাকতে আমি তোমার অসম্মান হতে দেব না। কারণ তোমার চোখে মুখে দেখেছি আমার মায়ের প্রতিচ্ছবি। তোমার মাঝেই যে আমি আমার মাকে খুঁজে পেয়েছি। তাই তুমি শুধু আমার বউটি নয়, তুমি যে আমার ঠাকুরপো। তুমি আলোর প্রদীপ জেলে যেন মায়ের মতো এলে।
কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না। তুমি তুমি আমার ভাই, আমার মা। ভাই আমার ঠাকুরপো, হ্যাঁ গো ঠাকুরপো, এসব কি বলে গেল গো? সাবধান বলে গেল, সাপিনী কলা গাছের বেলা, এসব কথার মানে কি বলো তো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। বুঝলে না, মাতালটা পোলা বকছে, ফুলসজ্জার ঘরে এসো সব বুঝে বলছি। বুঝেছি মশাই, বুঝেছি। ফুলসজ্জার ঘরে যাওয়ার জন্য তুমি অস্থির হয়ে উঠেছ। তা বুঝতেই পেরেছো যখন, তাহলে আর দেরি কিসের? এই রাতটা তো জীবনে একদিনই আসে। তা এসেছে আমাদের জীবনে। এসো আমরা নতুন জীবনে প্রবেশ করে বলি কি? এই মনের আকাশে এই সোনার দড়ি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এ ভরা কাছের চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে নেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপরাজ গন্ধে ভরা বুড়ি গায়, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। এই মনের আকাশে এই সোনার দড়ি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার, এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। এক জন্মেতে হয় না কখনো, হাজার জন্মে প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার দড়ি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো, সাথী এসো গো। বাবার আশীর্বাদ রায়নি, বাবার আশীর্বাদ নিতে হবে তো নাকি? সত্যি মহা ভুল করেছি, সেই সঙ্গে এই বাড়ি যে বড় গার্জেন, সেই গগন দাদুর আশীর্বাদ তো নিতেই হবে। যেতে হবে না গো বৌদিমণি, আমি কর্তা বাবুকে সঙ্গে করেই নিয়ে এসেছি। গগন দাদু, আমাদের আশীর্বাদ করো গগন দাদু। আমাদের আশীর্বাদ করো দাদু, আমরা যেন এই সংসার মন্দিরে দাস দাসী হয়ে থাকতে পারি। তাড়াতাড়ি আমাদের আশীর্বাদ করো দাদু। থাক থাক থাক, না না, দাস দাসী নয়, তোমরা তো এ মন্দিরের দেব দেবী গো, দেব দেবী। বাবা, বাবা তোমার বৌমা এসেছে, তোমার বৌমাকে আশীর্বাদ করো বাবা। অমন করে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কি দেখছেন বাবা? তবে কি আমি? ওরে না রে না, তুই আমার মা রে, তুই আমার মা। জানিস কতদিন আমি আমার গর্ভধারিণী মাকে চোখে দেখিনি। আজ আজ সেই মাকে দেখা মাত্র আমার শরীরটা যেন সুস্থ সবল হয়ে উঠল। হ্যাঁ রে মা, হ্যাঁ, মায়ের স্নেহ আদর সেবা যত্ন পেয়ে আমি যেন আগের মতো বীরত্ব লাভ করব। আর বলবো, কি বলবেন বাবা? হো হোশিয়ার, সাবধান!
তৈরি করতে পারি। আমাকে আশীর্বাদ করুন বাবা। ওরে না রে না, তোর স্থান পায়ে নয় আমার ছি মাথায়। বাবা, ও কথা বলতে নেই বাবা। ভুল বলিনি রে মা, আমি ভুল কিছু বলিনি। বুদ্ধদেবকে যদি রাজা শুদ্ধোধন পিতা হয়ে পুত্রের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারে, তাহলে তাহলে আমি শ্বশুর হয়ে তোকে মাথায় তুলে রাখতে পারবো না কেন? আসলে কি জানিস, তুই আমার মা রে, তুই আমার মা। ওরে গগন, আরে বৌমাকে কি বরণ করা হয়েছে? না হয়নি কর্তা বাবু, গিন্নিমা নেই, কে বৌদিমণিকে বরণ করবে? আমি করব। ধান দুব্য নাই বা হলো, আমার লুকিয়ে রাখা এই হিরে বসানো রিংয়ের চাবি ছোড়া দিয়ে মাকে আমি বরণ করে নিলাম। বাবা, গগন দাদু, তিথি, আগামীকাল ভোরে আমি রওনা দেবো দার্জিলিং। সেখানে চা বাগানের মালিকদের সাথে একটা কনফারেন্স মিটিং রয়েছে, সেখানে আমাকে যেতেই হচ্ছে। বেশ তো তাই যেও। এবার তোমরা ফুলসজ্জার ঘরে যাও। হ্যাঁ তাই যাও, তবে হ্যাঁ আগামীকাল ভোরে তোমার যাত্রা পথের দিকে তাকিয়ে আমরা সবাই মিলে বলবো দুগ্গা, দুগ্গা দুগ্গা। দুগ্গা। দুঃখ দুঃখ ধ্বনিতে আগামীকাল ভোরে মিলন রায় চৌধুরী দার্জিলিং রওনা হচ্ছে। উদ্দেশ্য চা বাগানের মালিকদের কনফারেন্সে যোগ দেওয়া। তাহলে চা বাগানের ম্যানেজার রতন বন্দর, তোমার করণীয় কি? কি করবে তুমি? হ্যাঁ কি বললেন? কি বললেন? কি ও মিলনকে দার্জিলিং যেতে সাহায্য করব? ইয়েস ইয়েস ইয়েস, তা আমার করা উচিত, তা আমার করা উচিত। তুই গদ্দার যা করবে তা হলো দার্জিলিংটা মানে মিলন রায় চৌধুরীকে পাঠাবো পারে, ওর কোনোদিন ফিরে আসতে পারবে না, কোনোদিন ফিরে আসতে পারবে না। ওই কনফারেন্সের হল থেকেই মিলন রায় চৌধুরী নামটা চিরতরে মুছে দেব, চিরতরে। কিভাবে কিভাবে মুছে দেব? কিভাবে? ও ভাবো ভাবো রতন পোতার, ভাবো তোমার এই শয়তানি খংরি থেকে কিছু একটা বুদ্ধি বের করো, কিছু একটা আচ্ছা শুনলাম আগামীকাল ভোরে মিলন রায় চৌধুরী দার্জিলিং রওনা হচ্ছে। নিশ্চয়ই তুমি সঙ্গেই যাচ্ছ? না, আমি যাচ্ছি না। কেন যাচ্ছ না? কেন যাচ্ছ না? মিলন বাবু নিজে ড্রাইভিং করে দার্জিলিং যাবে। মিলন বাবু নিজে ড্রাইভিং করে দার্জিলিং যাবে। কোথায় বলে ভগবান যখন যা করেন মঙ্গলের জন্যই করেন। এত টাকা? আমার একটা ছোট কাজ তোকে করে দিতে হবে। এই ছোট্ট কাজের জন্য এত টাকা? আরে বলছি আগে টাকাটা তো ধর। ঠিক আছে, ধরলাম। বলে ছোট কাজটা কি? এই প্যাকেটটা বুঝলি তো, এই প্যাকেটটা মিলন রায় চৌধুরীর মারুতি গাড়ির গিয়ার বক্সের নিচে লুকিয়ে রাখতাম। যা গ্যারেজটা খুলে কাজটা করে। এটা কি টাইম? তোর ভাই বাকি এই তুই ভাই পাচ্ছিস কেন? তুই ভাই পাচ্ছিস? এটা আমি এখন বাস করবো না, এই রিমোট আমার কাছে আছে। ওই মিলন রায় চৌধুরী দার্জিলিং এর পথে 50 কিলোমিটার যাওয়ার পরেই ম্যানেজার হয়ে মালিকের পুত্রকে আপনি চুপ 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 চুপ, দেয়ালেরও কান আছে। এই কথাটা কেউ চিনে ফেলতে পারে রে জহরা। ওই মিলন রায় চৌধুরীকে যদি আমি না মারতে পারি, তাহলে চা বাগানের মালিক হওয়ার স্বপ্ন আমার পূরণ হবে না। তাই যেমন করেই হোক ওই মিলন রায় চৌধুরীকে আমার মারতে হবে। আর আজকের সেই সুযোগ এসে গেছে। চল, ভোরে এসেছে, ভোর হওয়ার আগে কাজটা শেষ করতে হবে। চল চল চল। আর এই কাজটা যদি আমরা সাকসেস করতে পারি, তাহলে তুই হবি আমার ম্যানেজার আর তুই হবি আমার মালিক। রাইট রাইট ইউ আর।
বটে। বাবুর ঘরে বউ ভাতের খাবার খেতে গিয়ে বহুমণিকে দেখলাম ঠিক যেন দেবী লক্ষ্মী মাই। বহুমণির সুরমা টানা চোখ, গোলাপি লিপস্টিক মাখা, মিঠা দুটা ঠোঁট, আর ঠোঁটে বহুমণি মিঠা হাসি আমার পরাণ জুড়াই দিল। এবার তো বহুমণি আমাদের এই চা বাগানে পাতা তোলা দেখতে আসবে বটে। আর বহুমণি এলেই আমরা তাকে সব কিছু দেখাবো বটে। আর বহুমণির সঙ্গে আমরা গাইবো চা পাতা তোলার হুই গান। তুলাল পাহাড়ি দেশে যা, রাঙামাটির দেশে যা, মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দেশে যা, রাঙামাটির দেশে যা, মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। সত্যি তোদের এই গান মন প্রাণ জোড়ানো গান, আর তোদের সাজ পোশাকও সকলের মন কেড়ে নেয়। আসবো তিতলি, আসবো, সংসারে কাজের ফাঁকে চলে আসবো তোদের ঘরে, তোদের সঙ্গে গল্প করবো, চা পাতা তোলা শিখবো, ওই উঁচু পাহাড়ে ওটা শিখবো। আজ আমি আসি রে তিতলি, বড্ড দেরি হয়ে গেছে, আসি। আরে ময়না, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কত শুনতিস কি? আয় আয়, আমাকে এগিয়ে দিবি, আয়, দেরি হয়ে গেছে। তাই চলো বহুমণি, তাই চলো। আসি রে তিতলি, আসি। সত্যি বহুমণি আমাদের দেবী আছে বটে। বহুমণি আসার পর মালিক বাবুর ঘরটা কেমন মন্দির বনে গেছে। আর বহুমণি চা বাগানে আসাতেই ওই দেখ চা পাতা বাগান কেমন মিঠা হাসি হাসছে। ওদিকে ওদিকে সূর্যি মামা মিঠা রং জ্বালিয়ে ডুবে যাচ্ছে। এই সময়টায় আমিও যদি আমার মনের মতো মরদ পেতাম, তাকে নিয়ে আমার পরানটা চুড়াই নিতাম। কিন্তু কোথায় পাবো সে মরদ? আছে দেখলে আছে, সে মরদ তোর পাশে পাশে আছে বটে। একই জহরা তুই মোর কাছে এলি বটে, মুখে তুই এমন কথা কেনে বলছিস বটে? তোকে আমি প্যার করি, ভালোবাসি বটে। প্যার, ভালোবাসা? তোর মুখের মিঠা হাসি দেখি আমার প্রাণটা জুড়ে যায় বটে। তুই আমাকে ভালোবাসা দি, আমি তোকে বিবাহ করে ঘর বাঁধবো বটে। তা হবে নাই রে বেহর, তা হবে নাই। এই স্বপ্ন তোর কোনোদিন পূরণ হবে নাই। কেন হবে নাই? দেখ আমি খাটি মরদ আছি বটে, সর্দারের মতো বর্ষা চালাতে পারি, বাঘের সঙ্গে লড়াই করতে পারি, আর হরদিন খেটি টাকাই করতে পারি। তোর কোনো দুঃখ থাকবে নাই, তুই আমাকে বিবাহ কর। তা হবে নাই রে জহরা, তা হবে নাই। ভাই বোনের বিয়া কোনোদিন হয় নাই, মুদিরও তা হবে নাই। তাছাড়া সে কোন ছোটবেলা থেকেই আমি তোর বোন হয়ে তোকে ভাইয়া বলে ডাকি, তাই ওই ছোটবেলা ভাই বোনের কথা ভুলে যা বটে। এখন তুই জোয়ানি হয়ে বিয়ের কন্যা হয়ে গেছিস, আর আমি জোয়ান হয়ে বড় হয়ে গেছি। চল আমরা বাসর ঘরে যাই। ও কথা বলতে তোর লাজ হলো নাই? লাজ করতে নাই রে দেখলি, লাজ করতে নাই। যৌবনের সুখ দিতে আর নিতে লাজ করতে নাই। আয় আজ তোর যৌবনের সাথে লুবো বটে। জহরা ছেড়ে দে মুখে, আর বলে ছাড় মুখে, ছাড়। বাঁচাও, 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 বাঁচাও করে চিৎকার করছে। কোথায়? একই জানে না। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवानो पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन। শোন শালা হারামির বাচ্চা, শোন শালা কুত্তার জাত। আর যদি কোনোদিন এই মেয়েটার কাছে আসার চেষ্টা করিস, এই চা বাগানের মাটিতে তোকে জ্যান্ত কবর দেব। তোর ভয় নেই, তো বুকের কাপড় ঠিক কর, বাড়ি যা। হ্যাঁ আমি আসি। টুকুন দাঁড়াও পরদেশি। বলো বলো কি বলতে চাও? বাড়ি যেতে ভয় করছে? বাড়িটা কত দূরে? কি নাম তোমার? মোর নাম তিতলি বটে। মোর বাপ নাই, মা নাই, কেউ নাই। আর ঘরটা হই ঝোপড়িতে বটে। এবার তুই বল পরদেশি, কি নাম তোর, ঘর কোথায়, আর কি আছে তোর? হাসছিস কেনে? বল তোর পরিচয়। পরিচয়? আমি আমার পরিচয় দিতে পারবো না। আমি আমার নিজের পরিচয় আজও পর্যন্ত খুঁজে পাইনি। জানি না কোন জাহান্নামে ভূমিষ্ঠ হয়েছি, আমি জানি না কোন কুকুরের ওরাসে কোন কুত্তির গর্ভে ছিলাম। শুধু জন্ম হওয়ার পর জেনেছি সকলে আমাকে অগ্নি বলে ডাকে। ও
নাম তোর অগ্নি, আর থাকিস কোথায়? কখনো গাছতলায়, কখনো রেল লাইনের ধারে, আবার আবার কখনো কোনো ওই নদীর পাড়ে। কে তোকে খেতে দেয়? কি খাবার খাস তো? খেতে দেয় ওই পশু পাখি আর গাছ। আর কখনো খাই ওই দোকানে চুরি করা আর চিন্তাই করা খাবার। কি কাজ করিস তুই? নেতার হয়ে বোমা চালাই, আর মন্ত্রীর হয়ে ভোট লুট করি, আর ব্যবসাদারদের কথাই মানুষ খুন করি। নয় হ্যাঁ, আর বাকি যা কাজ করি তা হলো মা বোনেদের সম্মান রক্ষা করা। মা বোনেদের দিকে যারা লোভের হাত বাড়ায় তার হাত মুচড়ে ভেঙে দেওয়াই হলো আমার প্রধান কাজ। আর যদি কোনো ধর্ষণকারীকে পাই তার গলা টিপে পুরুষাঙ্গ কেটে ফেলি। চলি টুকুন দাঁড়া অগ্নি। বলছি তুই কি কাউকে পিয়ার মানে ভালোবাসিস? ভালোবাসা পিয়ার মিথ্যা, ওই দুটো শব্দ আমার কাছে মিথ্যা হয়ে রয়ে গেল তিতলি। প্রেম ভালোবাসা আমার কাছে অলিক স্বপ্ন। স্বপ্ন তোর আমি পূরণ করবো অগ্নি। আমি তোকে ভালোবাসবো, পিয়ার করবো। তিতলি তুই আমাকে ভালোবাসবো রে অগ্নি, মন পেড়ান দিয়ে আমি তোকে ভালোবাসবো। এই জগতে মোরা যখন কেউ নাই তখন আয় না, মোরা দুজন মিলে নতুন ঘর বাঁধি। আমাকে ভালোবাসবি? কথা দে। কথা দিলাম তিতলি, এই প্রথম তোকে কথা দিলাম, তোকে নিয়ে ঘর বাঁধতে আর এই নতুন সমাজ গড়তে। এবার আয় ওই উঁচু পাহাড়ের চূড়ায় বসে আমরা দুজনে বলবো মনের কথা। ওই যে কথাই বলে না, সংসার সুখে রয় রমণীর গুণে। সত্যি সত্যি মিলন দাদুভাই কপাল গুণে বউ পেয়েছে। ওই যে বলে ভাগ্যে ভাজ্যা পুণ্যা পুত্র তপে রাজা। আমার রাজা কর্তা বাবু বহু পুণ্যের ফলে মিলন দাদুভাইয়ের মতো পুত্র পেয়েছে, আর মিলন দাদুভাইও ভাগ্য গুণে বউ পেয়েছে। সত্যি দিদি বৌদিমণি যেন সাক্ষাৎ লক্ষ্মী। সংসারে ভান্ডার পূরণ করতে লক্ষ্মী প্রিয়া হয়ে এসেছে গো আমার দাদু ভাইয়ের লক্ষ্মী প্রিয়া। প্রিয়ারে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবন মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, ওই স্বজন হারানো মহাশ্মশানে তোদের চিতা আমি জ্বালবই জ্বালবো। কর্তা বাবু তুমি শান্ত হও, তুমি অসুস্থ। ও হোশিয়ার, সাবধান। কে বললো আমি অসুস্থ? ওরে গগন, অসুস্থ আমি ছিলাম ঠিকই, তবে বৌমা বাড়িতে আসার না অনেক আগেই আমি সুস্থ হয়ে গেছি। আচ্ছা শোন শোন, বলো কর্তা বাবু। আমি যে সুস্থ হয়ে গেছি না এ কথা তুই কাউকে বলবি না, শুধু তুই আর বৌমা ছাড়া। আর সকলের সামনে আমি চিৎকার করে বলবো, ও হোশিয়ার, সাবধান। কর্তা বাবু ও ঘরে বৌদিমণি আছে, তোমার চিৎকার শুনলে দৌড়ে এসে বকাবকি করবে। হ্যাঁ, বৌমা আসছে। চুপ গগন, আস্তে কথা বল, নাহলে বৌমা এসে না তোকেই বকাবকি করবে। ছাড় এই সমস্ত কথা বল। এবার বল যে খোকা কবে বাড়ি ফিরবে? এই বাড়ি ফিরছে, ওই বাড়ি ফিরছে, এই চিন্তা করতে গিয়ে আমার চিন্তার শক্তি হারিয়ে যাচ্ছে। গতকাল সকালে মানুষটা বাড়ি থেকে বেরিয়ে গেল, 24 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা কোনো খবর নেই। মোবাইল ফোনটাতে কোনো মেসেজও নেই। যতবার ফোন করতে যাচ্ছি ততবার সুইচ অফ বলছে। এই তো বাবা আর গগন দাদু, হ্যাঁ গো তোমরা ওর কোনো খবর পেয়েছো গো? না পাইনি, তার মানে নিশ্চয়ই কোনো কাজে আছে। শোনো বৌমা, আমিও না একবার ওই দার্জিলিং এ কনফারেন্সে গিয়েছিলাম জানো তো, আর ওই সেদিন বাড়ি ফেরার পথে না ওই পাহাড়ে ধস নেবে না, রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। সব জানতে এখন তো মোবাইল আছে বাবা। থাকলেও ওই যে মোবাইলে কি যেন বলে, হ্যাঁ 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 টাওয়ার নেই, টাওয়ার। ওরে না রে না, মোবাইলে হয়তো চার্জ নেই তাই সুইচটা অফ বলছে। চিন্তা আমিও করছি, কিন্তু তাতে কি হচ্ছে বলো তো? ওকে বাড়ি ফিরে আসছে। আসবে বৌমা, ও নিশ্চয়ই বাড়ি ফিরে আসবে। ও আচ্ছা ভালো কথা। আরে গগন, আমি যে রেডিওটা খবর শুনতাম সেই রেডিওটা তা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। কি বলছিস তুই? আমার ফোনেতেই খবর শোনো না, এই না খবর চালিয়ে দিচ্ছি। চালাও তো বৌমা, চালাও তো। নমস্কার, খবর পড়ছি শিলিগুড়ি স্টার নিউজ চ্যানেল থেকে। এখনকার বিশেষ খবর হলো উত্তরবঙ্গে ভয়াবহ বোমা বিস্ফোরণ। 31 নম্বর জাতীয় সড়কের সেবক ব্রিজের কাছে বিস্ফোরণে একটি মারুতি গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
সেটিকে শেষ রক্ষা করতে জনসাধারণ গাড়িটিকে তিস্তা নদীতে ফেলে দিয়েছে। তবে এই বিস্ফোরণে হতাহতের কোনো খবর আপাতত নেই। বাবা বাবা তুই খবরটা বন্ধ করলে কেন? মিলন দাদু ভাই তো মারুতি গাড়ি নিয়ে গেছে। বাবা তুমি এমন করছো কেন? বাবা গো, আমার মাথাটা যেন কেমন ঘুরছে গো বাবা, আমার মাথা। ও বুঝতে পেরেছি। তুমি একটু শান্ত হও মা, তুমি একটু শান্ত হও। আমি এক্ষুনি ম্যানেজারকে দিয়ে ওখানকার খবর নিতে বলছি। ও তো মারুতি গাড়ি নিয়ে গেছে বাবা। তাই করুন বাবা, তাই করুন। আমার ভীষণ টেনশন হচ্ছে, শিগগিরই তাই। ওরে পাগলি মা আমার, ওরে আমার কি কম দুশ্চিন্তা হচ্ছে? গতকাল থেকে প্রাণটা আমার টুকরে টুকরে কাঁদছে। ছেলেটা আমার একা একা বাড়ি থেকে বেরিয়ে গেল। ওরে গগন, বাবু শোন, তুই এক্ষুনি ম্যানেজার রতন পোদ্দারের কাছে যা, তাকে গিয়ে বল সে যেন মিলনের সঙ্গে যোগাযোগ করে বলে মিলন যেন অবশ্যই আমাকে একটা ফোন করে। আরে যা তাড়াতাড়ি যা। তাই বলবো কর্তা বাবু, তাই বলবো। তবে কথা কি জানো কর্তা বাবু, ফুলসজ্জা 3 দিন পর বাড়ির বাইরে যেতে হয়। দাদু ভাই সে নিয়ম না মেনে ফুলসজ্জার ঘরে চলে গেল, আর তোমরাও তাকে পাঠিয়ে দিলে। উপায় ছিল না রে গগন, না পাঠিয়ে কোনো উপায় ছিল না। কারণ কি জানিস, এই সারা বাগানের চা বাগানের মালিকদের মিটিংটা ছিল খুবই জরুরি। রাখো তোমাদের জরুরি মিটিংয়ে আর সময় পেলে না। ঠিক আছে, তুমি কিচ্ছু ভেবে না কর্তা বাবু। সব সময় একটা কথা মনে রাখো, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, মারে হরি। তুই ঠিকই বলেছিস গগন, তুই ঠিকই বলেছিস। শোনো বৌমা, এই নিয়ে তুমি কিছু চিন্তা করো না। শোনো, কিছুক্ষণের মধ্যেই না মিলন তোমাকে ফোন করবে। হ্যাঁ, আর আমার মনও বলছে মিলন আজকের মধ্যেই বাড়ি ফিরে আসবে। তার কারণ কি জানো মা? বাবা, তোমার স্মৃতির সিঁদুর তা জল করে জ্বালিয়ে দিচ্ছে মা, তা জল করে জ্বালিয়ে দিচ্ছে। তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না মা, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। এই দুর্ঘটনার কবলে যেন আমার স্বামী। ম্যাডাম, আমি বাধ্য হয়ে আপনার বাড়ি দোতলায় উঠে এসেছি। তুমি মানে না এসে আমার কোনো উপায় ছিল না ম্যাডাম। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তোমার কথাবার্তা, পোশাক পরিচ্ছদ, ক্লান্ত বিবর্ণ চেহারা। কোথাও জানো আপনি একটা ভুল করছেন ম্যাডাম। বলছো কি তুমি নিজের স্বামীকে? না আমি আপনার স্বামী নই ম্যাডাম, আমি আপনার স্বামী নই। হ্যাঁ, একথা তুমি বলতে পারলে? বলো, একথা তুমি বলতে পারলে? অগ্নি নারায়ণ সাক্ষী করে তুমি আমাকে বিয়ে করেছিলে। না আমি আপনাকে বিয়ে করিনি ম্যাডাম, আমি আপনাকে বিয়ে করিনি। আপনি হলেন স্বর্গের দেবী, আর আমি তুমি। আপনাকে বলতে কোনো দ্বিধা নেই ম্যাডাম, আপনাকে বলতে কোনো দ্বিধা নেই। আমি একজন সমাজ বিরোধী, নাম আমার অগ্নি। পুলিশের তারা খেয়ে আমি। কে বলে তুমি? কে বলে তুমি একজন সমাজ বিরোধী, নাম তোমার অগ্নি, পুলিশের তারা খেয়ে? আমি কি স্বপ্ন দেখছি নাকি? স্বপ্ন নয় ম্যাডাম, সম্পূর্ণ বাস্তব। আমি বুঝতে পেরেছি আমার চেহারার সাথে আপনার স্বামীর চেহারা সাদৃশ্য রয়েছে। কখনো কখনো এমন হয়, একে দৃষ্টিভঙ্গ বলে, কিন্তু এত দেরি করা চলবে না। এক্ষুনি পুলিশ এসে গেলে আমার মহা বড় সর্বনাশ হয়ে যাবে। আমাকে দয়া করে একটু সেভ করুন ম্যাডাম, আমাকে দয়া করে একটু সেভ করুন। ঠিক আছে, আপাতত আপনি পাশের ঘরে গিয়ে অপেক্ষা করুন, পুলিশ আসুক, দেখছি আমি কি করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর বলো, ঈশ্বর বলো, তুমি আমায় কি দেখালে ঈশ্বর? একই রকম চেহারা, একই কণ্ঠস্বর, বলো ঠাকুর বলো। আমার সব গুলিয়ে যাচ্ছে ঠাকুর, কি করে সম্ভব বলো ঠাকুর? এও কি সম্ভব? অসম্ভব জেনে আসতে বাধ্য হলাম ম্যাডাম। আমার দৃঢ় বিশ্বাস সমাজ বিরোধী আপনার বাড়িতে ঢুকে পড়েছে। কি বলছেন কি অফিসার? ঠিকই বলছি ম্যাডাম, লোকটা ক্রিমিনাল। সারা লোকটাকে তাড়া করেও ধরতে পারিনি। আমাদের তাড়া খেয়ে কালপিটটা কিছুক্ষণ আগে আপনার বাড়িতে ঢুকে পড়েছে। ভুল করছেন। ভুল? হ্যাঁ, ভুল। আমাদের বাড়িতে সমাজ বিরোধী ঢুকে পড়লে সেটা প্রথমে আমরাই বুঝতে পারবো, আর জেনে বুঝে ছুটে যাব আপনাদের কাছে সাহায্যের আশায়। রাইট ইউ আর। তবু যদি একবার অনুমতি দেন, আপনার পাশের ঘরটা একবার দেখে আসতে পারি। আশ্চর্য ব্যাপার,
মুখের কথা আপনার বিশ্বাস হচ্ছে না? কিছু মনে করবেন না ম্যাডাম, এটা পুলিশের কর্তব্য। না দেখে গেলে আইনের কাছে আমি অপরাধী হয়ে থাকবো। বলছিলাম যে আমার মুখের কথায় আপনি কিছু মনে করবেন না ম্যাডাম, আপনার পাশের ঘরটা একবার দেখে আসি। দাঁড়ান। বলুন ম্যাডাম। ওই ঘরে আমার স্বামী আছে। আপনার স্বামী? হ্যাঁ, মিলন শঙ্কর রায়চৌধুরী। ঠিক আছে, তার সঙ্গে আমার পরিচয় হয়ে যাবে। ইয়েস ইন্সপেক্টর, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। আপনি মিলন শঙ্কর রায় চৌধুরী, কিন্তু দেবালয়ে আপনি অসুরের সন্ধান করতে এসে মস্ত বড় ভুল করেছেন অফিসার। আই এম সরি মিস্টার চৌধুরী। আমি ফিল করছি এই রাজ্যের কিছু সংখ্যক পুলিশের রদ বদল হওয়া দরকার। ইদানিং পুলিশ এলিফ্যান্টকে আলপিন বানাচ্ছে। মানে আজই আমি উত্তরবঙ্গের ডিআইজির সঙ্গে আপনাদের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আই এম শিওর ছাগল দিয়ে কখনো গরুর কাজ হয় না। আপনি আমাকে অপমান করছেন। একজন সম্ভ্রান্ত ব্যক্তির বাড়ি দোতলায় আসার আগে আপনি আপনার আইনি কর্তব্য পালন করেছেন অফিসার? না, এ মানে আপনি আমার বাবা এবং আমার স্ত্রী অনুমতি নিয়েছেন? না, আমার ভুল হয়ে গেছে। ওকে, ভবিষ্যতে যেন এরকম কখনো ভুল না হয় অফিসার। আই এম সরি মিস্টার চৌধুরী, পুনরায় আবার দেখা হবে। এখন আমি আসি। আমি তখন থেকে তোমাকে অবাক দৃষ্টিতে লক্ষ্য করছিলাম, ঠিক জানো? দেখুন ম্যাডাম, আমি বাধ্য হয়ে আপনার স্বামীর পোশাক পরেছি, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। একই রকম চেহারা, একই কণ্ঠস্বর, তাই তাই আপনাকেও স্বামী ভেবে আমি ভুল করেছিলাম। আমিও ক্ষমা প্রার্থী। তবে তবে আপনাকে সমাজ বিরোধী ভাবতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। কষ্ট তো আমারও হয় ম্যাডাম, তবুতে আমার পরিচয়। আমি কি ভালো থাকতে চেষ্টা করিনি? এই মানুষের সমাজে মানুষের মতো বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এই সমাজ আমার গায়ে সমাজ বিরোধী তকমা এঁকে দিয়ে আমাকে পুলিশ প্রশাসনের চোখে অপরাধী সাজিয়ে ওরা আমার স্বার্থ কায়েম করেছে ম্যাডাম। ওরা কারা? নেতা মন্ত্রী চেয়ারে বসে থাকা ব্যবসাদার, রাতে চোরা কারবারিরা। ওরাই আমাকে গুপাতে চালায়, আবার ওরাই আমাকে আসামি বলে পুলিশের খাতায় নাম লেখায়। ভালো হয়েও আমি ভালো হয়ে থাকলে ওরা আমাকে ভালো থাকতে দেবে না ম্যাডাম। আসি। শুনুন, গতকাল সকালে আমার স্বামী দার্জিলিং এ গেছে। আজ খবরে শুনলাম সেবক ব্রিজের কাছে একটা মারুতি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আপনি যদি কোনো খবর পান। সরকারি উদাসীনতায় রাস্তাঘাট মেরামত হচ্ছে না, তাই প্রতিদিন এত অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনি এ নিয়ে ভাববেন না ম্যাডাম, আপনি এ নিয়ে ভাববেন না। আমি আসি। জানি না আমার অদৃশ্যে কি লেখা আছে, আমি জানি না। আর দেরি করবে না, পুলিশ যদি সন্দেহ করে আবার ফিরে আসে। হ্যাঁ যাই, কিন্তু যাবার আগে আমি আপনাকে কি বলে ধন্যবাদ জানিয়ে যাব ম্যাডাম, আমি ভেবে পাচ্ছি না। আমি একজন সমাজ বিরোধী, কিন্তু আজ আমি সত্যিকারের দেবী দর্শন করলাম। আজ আমি সত্যিকারের দেবী দর্শন করে আমার সব মনের কালিমা ধুয়ে মুছে ফেললাম ম্যাডাম, ধুয়ে মুছে ফেললাম। আসি। ঈশ্বরের কি আশ্চর্য লীলা! আমি আমার স্বামীর টেলিফোন পাওয়ার জন্য অপেক্ষা করছি, অথচ স্বামীর রূপ ধরে এলো এক অজানা অচেনা পুরুষ। বৌদিমণি সর্বনাশ হয়ে গেছে। বৌদিমণি সর্বনাশ হয়ে গেছে। ব্রিজের কাছে যে মারুতি গাড়িটা পুড়েছে, ওটা আমাদেরই গাড়ি। শোনো বৌদিমণি, এই মাত্র খবর হলো যে মারুতি গাড়িটা পুড়েছে, ওটা আমাদেরই ঠিকই, কিন্তু ওটা পুড়েছে মানে মিলন দাদু ভাই মারা গেছে। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। কিছুতেই না, কিছুতেই। ভগবান, শান্ত হোক
কর্তা বাবু শান্ত হুঁশিয়ার সাবধান আমার ছেলের মারুতি পড়েছে আমার কোকা অ্যাক্সিডেন্ট করেছে ওখান থেকে খবর এসছে আমার মিলন কর্তা বাবু শান্ত হও চলো তোমাকে তোমার ঘরে পৌঁছে দিয়ে আসি। ঈশ্বর বলো, ঈশ্বর বীর বলো, তুমি আমার কি সর্বনাশ করলে বলো, আমি কি নিয়ে বাঁচব তুমি বলো ঈশ্বর, তুমি বলো বলো বলো। খেলা ঘর খেলা ঘর ওর ভেসে নয়নের যমুনা খেলা ঘর ওর ভেসে গেছে নয়নের যমুনা বাসি কেন তবু নাম আজ মোর আগিনা নয়নের ঘর ওর ভেসে গেছে নয়নের যমুনা খেলা ঘর ওর ওরে গগা হাসি গান আনন্দ এনজয় এইভাবে আমাদের জীবনটা ভরিয়ে তুলবো রূপসা। শিওর আমাদের দুজনের জীবনে কান্না কোনোদিনও আসবে না। শিশুকাল থেকে একদিনের জন্য আমিও কাঁদিনি। ছোটবেলা থেকে কান্না আমাকেও ছুতে পারেনি। যাকগে তুমি যে বলেছিলে আমরা সিনেমায় নামবো, তা কত দূর এগোলো? ভেবে দেখলাম সিনেমা হলগুলো সব বন্ধ রয়েছে, মানে সিনেমা চলছে না, ভাবছি অন্য পথে যাবো। তাহলে কি সিরিয়ালে নামবে? আরে দূর, দেখছো না আজকাল বাড়িতে বসে টিভির সামনে কেউ আর সিরিয়াল দেখে না। তাহলে আমরা কালি ফানি ভিডিও করতে নেমে পড়ি। মোবাইলে প্রায় সকলেই ওগুলো দেখছে, আমরাও দেখবো আর বলবো কি একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার, বাসবো ভালো তোমাকে এই জনম যদি শতবার, বাসবো ভালো তোমাকে এই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার, বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার, বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। সাগরে কত ঢেউ লুকানো থাকে, সাগর কবু কি হিসাব রাখে, ওই সাগরে কত ঢেউ লুকানো থাকে, সাগর কবু কি হিসাব রাখে, তোমায় কত যে আমি বেসেছি ভালো, কি করে বোঝাই শুধু তুমি বলো, তোমায় কত যে আমি বেসেছি ভালো, কি করে বোঝাই শুধু তুমি বলো। জনম জনম আমি তোমার
কাছে আসবো আশা দিয়ে হয় কি মরণ তোমায় বুকে রাখবো আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি জানো রূপসা, এর সাথে যদি আমরা একটা নীল ছবি বানাতে পারি তাহলে আমরা অনেক টাকা রোজগার করতে পারবো। এগুলো এখন সিনেমা রঙ্গ, এত ফানি ভিডিওর আমি হচ্ছি হিরো আর আমি হচ্ছি হিরোইন। বেশ, তারপর দিদি বা মোদি তোদের দুজনকে এমপি এমএলএ বানাতে প্রার্থী করে ভোটে লড়িয়ে দেবে। হ্যাঁ রে রূপসা, তোদের বেটে দু অক্ষর থাক আর না থাক, রাজনীতির কিছু বোঝ আর না বোঝ, সিনেমার নায়ক নায়িকা ভোটার প্রার্থী মানাই। এই বোকা ভোটার তোদের ভোট দেবেই দেবে। ব্যাস, সহজে তোরা এমপি এমএলএ। ওই এলো পাড় মাতাল, মাতালের ওভার ডায়লগ শোনো রূপসা। না রে রূপসা, মাতাল হলেও আমি বেতাল কথা একটাও বলিনি। একদিন হয়তো দেখবি ওই প্রধানমন্ত্রী চেয়ারে বসেছে সিনেমার কোনো নামি দামি অভিনেতা, আর মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছে সিনেমার কোনো নামি দামি সুন্দরী অভিনেত্রী। আর এই বোকা পাবলিক হাততালি দিয়ে বলবে আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কি ভালো। আমার এগুলো আর ভালো লাগছে না, আমি এখন আসছি রূপসা। আরে দাঁড়াও ব্রাদার, দাঁড়াও, তোমার চরিত্র সম্পর্কে তো কিছু বলিনি, তাহলে এবার বলবো। মানে বলছি হে লোভার চরিত্রের মহাপুরুষ, বছরে কটা মেয়ের সঙ্গে প্রেম করো, তার হিসাবটা দেবে কি ব্রাদার? তার মানে কুন্তলের সম্পর্কে কি বলতে চাস তুই? তুই ওকে জিজ্ঞাসা কর বৈশাখীর সঙ্গে প্রেম করেছিল কিনা। তারপর স্টেজ হয়া, আষাঢ়ে অনন্যা, শ্রাবণে শ্রাবন্তী, ভাদ্রে ভবানী, আশ্বিনে আলো, আর কার্তিকে কোয়েলি, তারপরও চালাচ্ছে তোর সঙ্গে প্রেম। এই তো সেদিন দেখলাম কুন্তল রাস্তার একটা কুমারী মেয়েকে দেখে সিটি মেরে চোখ মারলো। ব্যাস, মেয়েটা দাঁড়ালো, কুন্তলকে দেখলো, কাছে এলো, তারপর উড়ে বাপরে বাপ, পা থেকে জুতো খুলে ওর গালে 4টা বসেই চলে গেল। কে কুন্তল? ঠিক বলেছি তো? ঠিক কি বেঠিক সেটা সময় এলে বুঝিয়ে দেবো। সারা পাড় মাথা কুন্তল যেও না, শোনো। না, শোনার সময় নেই। আমাকে যদি তোমার প্রয়োজন হয় পার্কে কিংবা ময়দানে, তুমি আমার সাথে সাক্ষাৎ করো, কারণ এ বাড়িতে আসার প্রয়োজন আমার আর নেই। গুড বাই রূপসা। সত্যের চাবুক খেয়ে মিথ্যাটা দৌড়ে পালিয়ে গেল নয়, তুই কুন্তলকে অপমান করে তাড়িয়ে দিলি। আজ আমি কুন্তলকে তাড়িয়ে দিলেও একদিন তুই বুঝবি ওই কুন্তল কেমন মাল। তোর মতো মদ্য পাড় মাতাল কুন্তল নয়। কি আছে রে, তা কি আছে? ভাই বাঁধানো তর্ক করছিস কেন? তোমার মাতাল গুণধর দেওর আমার বয়ফ্রেন্ড কুন্তলকে তাড়িয়ে দিল তাই। রজত, আজ তুমি ভর পেট মদ খেয়ে বাড়িয়েছে, রূপসাকে উল্টাপাল্টা কথা বলছো। মদ খেয়েছি বলেই তো আমি বাড়ি আসতে পেরেছি বৌদি। আর বাড়ি ফিরে এসে কুন্তল রূপসার যা লীলা কীর্তন দেখেছি, আমি তারই তো উত্তর দিয়েছি। মাতলামির একটা সীমা আছে ছোটদা। সীমা আমি ছাড়াইনি, সীমা ছাড়িয়েছিস তুই। সীমা ছাড়িয়েছে দাদা আর বৌদি। ও মা, আমি আবার তোমার কথায় কিভাবে বাস দিলাম? তাওনি মাতাল বলে আমাকে বাড়ির খাবার খেতে না দিয়ে আমাকে উপোস থাকতে দাওনি। ওই মিলনদার তিথি বৌদিকে রামসীতা বলি বলে আমাকে গালাগাল দাওনি। ঠিক করেছি। তোমার কাছে পরের বাড়ি শয়তান আর শয়তানিটা হলো রাম সীতা, অথচ নিজের দাদা বৌদি যারা তোমাকে খাইয়ে মাকে মানুষ করেছে, সেই দাদা বৌদি তোমার কাছে কি? চোরের রানী আর চোরের রাজা। কথা মেপে যাবে বল। তোর মতো একটা পাড় মাতালকে কি করে সাইজ করতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। বর্দা, ওকে তুমি বাড়ি থেকে দূর করো, তা নাহলে সকলকেই জ্বালিয়ে মারবে। না না গো,
ওর হাতে পায়ে বেড়ি দিয়ে গোয়াল ঘরে রেখে দাও। তার চেয়ে এক কাজ করে বৌদি, অনেকদিন তোমাদের উচ্ছিষ্ট খাওয়ার আমার জন্য ঢাকা দিয়ে রাখো, তাতে একটু বিষ দিয়ে দিও। আমি তাই গিয়ে ডলতে ডলতে স্বর্গে চলে যাব। তুই স্বর্গে যাবি কি উচ্ছন্নে যাবি আমার জানার দরকার নেই। আমার শেষ কথা শুনে অগ্রজ, এই বাড়িতে আর ফিরে আসবি না। আসবো না, আসবো না। আমি আর কোনোদিন এ মুখ দেখাবো না বৌদি। রূপসারে, আর কোনোদিন আমি তোর হাতে ভাই ফোঁটা নেব না রে বোন। আর কোনোদিন আমি তোর হাতে ভাই ফোঁটা নেব না। তোমাদের সবার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে এগুলো চললাম আমার সেই দেবী প্রতিমা তিথি বৌদি চরণ তলে আশ্রয় নিতে। কি তুই চাই ডাইনির কাছে আশ্রয় নিবি? যা, সে স্বামীকে খেয়েছে, এবার তোকেও খাবে। না 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 না, সেই স্বামীহারা সতী ওকে পতির আসরে বসিয়ে পুজো করবে, পুজো। ঠিক তাই। ব্যঙ্গের হাসি হেসে আজ যাকে স্বামী ঘাতিনী চরিত্রহীনা ডাইনি বলতে চাইছো, একদিন আমি দেখবো আমার সেই দেবী প্রতিমা তিথি বৌদি দুর্গা রূপ ধারণ করে ত্রিশূল হাতে নিয়ে তোমার মতো অসুরকে বধ করবে। আর আমি সেদিন হাসবো আনন্দের হাসি। সেদিনের জন্য প্রস্তুত থেকো। আর একটা কথা মনে রেখো দাদা, পাপ কখনো তার বাপকেও ছাড়ে না। অসুর বধ হবে, বধ হবে। অসুর আমি অসুর হয়ে তোর ওই দুর্গা বৌদির কি হাল করি দে। আমি রতন পদ্মা সবাই জানে আমি